যাক তাও ভালো আর এটা অনেক পরে 5-6 দিন 5 দিন আমি ঘুমায় পড়বো। আচ্ছা, তো এখন আমরা ডিকশনারি করছি, এরপরে নাম নামে একটা ভ্যালু পাইছি। নাম নামে আমরা একটা ভ্যালু পাইছি, ঠিক আছে। তারপরে আমরা আর কি কি করছি, আমরা যদি একটু W3 তে যাই, সিকোয়েন্সিয়ালি মনে রাখা মুখস্থ করা অনেক কঠিন। তারপরে কি এই অ্যাপেন্ড এগুলাই হবে? না না, ডাটা টাইপের মধ্যে ডাটা টাইপের মধ্যে তো আর কিছু নাই। বুলিয়ান করলাম, নান টাইপ করলাম, তারপর টাপল সেট, তারপর রেঞ্জটা ছিল রেঞ্জ আর কমপ্লেক্স। তো কমপ্লেক্স তো আমরা জানি যে যেটা হচ্ছে নেগেটিভ রুট ওভার, হ্যাঁ জে। আর রেঞ্জ তো হচ্ছে কত থেকে শুরু হবে আর কোথায় শেষ হবে। আর সেট তো আমরা করলাম, ঠিক আছে। এই ফ্রোজেন সেটটা আপনাদের লাগতে পারে কখনো কখনো। ধরেন আপনার সিস্টেমে কি কি ইউজ করতেছেন, কোন কোন লাইব্রেরি ইউজ করতেছেন, এগুলো আপনার একটা সেট আকারে দেখাতে পারবেন, তখন এই ফ্রোজেন সেটটা লাগে, ঠিক আছে। এটা অ্যাপ্লিকেশন যখন করবেন তখন এমনি পেয়ে যাবেন, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের ডাটা টাইপ। ডাটা টাইপের পরে আমাদের যেটা আছে সেটা কি, কাস্টিং। কাস্টিংটা আমরা হয়তোবা খুব কম দেখছি। ইন্টিজার থেকে আমরা স্ট্রিং এ কনভার্ট করছি, স্ট্রিং থেকে ইন্টিজারে কনভার্ট করছি, এই টাইপের দেখছেন কিনা। বা আমরা হচ্ছে ইন্টিজার থেকে ফ্লোটে কনভার্ট করছি, এগুলোকে বলা হয় কি কাস্টিং। টাইপকে কাস্টিং করতেছি, মানে এক কাজ থেকে আরেক কাস্টিং এ যাচ্ছে, ঠিক আছে। তো স্ট্রিং আমরা করছি, স্ট্রিং এর অনেকগুলো মেথড ইউজ করছি আমরা। এগুলো আমরা লিস্টের ক্ষেত্রে দেখছি, ঠিক আছে। এই যে স্ট্রিং এর স্লাইসিং আপনারা করছেন তো, এগুলো আমরা অলরেডি লিস্টে দেখাইছি। লিস্ট আর এটা একই পুরোটা, ঠিক আছে। তো বুলিয়ান নিয়ে দেখানোর কিছু নাই, বুলিয়ান তো ট্রু ফলস একটু আগে বললাম, তাহলে আপনার যেটা ট্রু হবে সেটা ফলস হবে, ওই অনুযায়ী কাজ হবে, ঠিক আছে। তো অপারেটর নিয়ে কিছু কথা আছে। অপারেটর আমরা কি বুঝি, অপারেটর মানে কি, যার মাধ্যমে আমরা কাজ করব, তাই না, অপারেট করব। তাহলে অপারেটর এখানে কি কি আমরা ইউজ করছি, যোগ বিয়োগ গুণ ভাগ ভাগশেষ, তারপরে ইন্টিজার ভাগ, তারপরে হচ্ছে কি ঘাত যেটা পাওয়ার, ঠিক আছে। তারপরে আমরা কি করছি, আর কি কি করছি আমরা একটু দেখি। যোগ বিয়োগ, হ্যাঁ যোগ বিয়োগ গুণ ভাগ ভাগশেষ, তারপরে হচ্ছে আমরা এক্সপোনেনশিয়াল বা হচ্ছে পাওয়ার, তারপর ফ্লোর ডিভিশন, এগুলো করছি। এরপরে অ্যাসাইনমেন্ট অপারেটরে এগুলো আগে বামে দিয়ে যে আমরা শর্টকাট মেথড এগুলো করছি, ঠিক আছে। এরপরে আমরা পাইথন কম্পারিজন অপারেটর এগুলো করেই তো আমরা ইয়াতে কন্ডিশনে গেছি, তাই না। এই 6টা জিনিস যে ইকুয়াল নট ইকুয়াল, এগুলো কি করে আমরা কম্পারিজন করে যে দুইটা ভ্যালুর মধ্যে কোনটা বড় কোনটা ছোট। তো এটা ছাড়া তো আমরা ডিসিশন নিতে পারবো না। তো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আমার কি লাগতেছে, কম্পারিজন করা লাগতেছে। সো এইগুলো করানোর পরে আমরা কন্ডিশনে গেছিলাম। এরপরে লজিক্যাল অপারেটর, যে অ্যান্ড অর নট, তার মানে আপনার একের বেশি ডিসিশন নিতে হবে। তাহলে সবগুলো ডিসিশনের পরে লাস্টে কোন ডিসিশনটাকে আমরা রাখবো সেটা ডিপেন্ড করবে অ্যান্ড অর নটের উপরে। দেখা যাচ্ছে সব ট্রু, লাস্টে নট বসাই দিছি, তার মানে কি হয়েছে, যাই হয়েছে ট্রু সেটাকে আমরা উল্টাই দিছি। নট মানে কি উল্টানো, ট্রু আসলে ফলস হবে, ফলস আসলে ট্রু হবে। তাহলে ওয়ারের কাজ কি, ওয়ারের কাজ হচ্ছে যে আমরা যে কোনো একটা ট্রু হইলে যতই ফলস থাকে, যদি একটা ট্রু হয় তাহলে ওটা ট্রু। তার মানে সবার ক্ষেত্রে যদি ফলস হয় তখনই ফলস আসবে, না হলে বাকি সবার ক্ষেত্রে কি আসবে, ট্রু আসবে। এরপরে এন্ড কি, সবগুলাই ট্রু হইতে হবে তাহলেই ট্রু, না হলে একটা ফলস থাকলেও ফলস, ঠিক আছে। ইজ আর নট ইজ, ইজ অপারেটরটা আপনাদের কখনো কাজে লাগে নাই, বাট অনেক সময় আসতে পারে, একটু দেখাই দেয় আজকে। বলছে এক্স ইজ জেড, মানে এক্স কি জেড এর মতো বা সমান কিনা, ঠিক আছে। দেখেন এটার ভ্যালু আর এটার ভ্যালু কিন্তু একই, এজন্য এটা ট্রু বলছে, এক্স ইজ জেড। আবার এইখানে বলতেছে এক্স ইজ ওয়াই, মানে এক্স আর ওয়াই কি সমান কিনা। তো এক্স আর ওয়াই সমান না, কিন্তু এক্স আর জেড সমান, কারণ এক্স এর জিনিসপত্র আমরা হুবহু যে এক্স কে জেড এর ভিতরে রাখছি, যার কারণে সমান বলছে। বাট এটা কিন্তু একই হওয়ার সত্ত্বেও এটার কি আলাদা একটা জায়গা আছে, ঠিক আছে, যার কারণে আমরা ওকে। তো আমরা দেখেন আবার বলতেছে x ইকুয়াল ইকুয়াল y, দুটার মধ্যে পার্থক্য দেখেন।
একটা হলো ইজ আর একটা হলো ইকুয়াল ইকুয়াল, দুটো কিন্তু সমানেরই মানে কম্পারিজনের ক্ষেত্রে ইউজ হয়, বাট ইজের ক্ষেত্রে হচ্ছে পুরো জিনিসটা আপনাকে এক হইতে হবে মানে পজিশন পর্যন্ত। আপনি এখানে একটা জিনিস দেখেন, এখন আপনারা বোঝার মতো একটা ক্যাপাবিলিটি আছে আপনাদের, সেটা হচ্ছে জেড এর ভিতরে আমরা এক্স কে কি করছি, ইনপুট করছি। আলটিমেটলি জেড এর আলাদা কোনো জায়গা তৈরি হয় না, সে কি করবে এক্স এর জায়গাটাকে লোকেট করবে। জেড এর ভিতরে আলাদা কোনো কি মেমরি তৈরি করে না যেখানে আমার অ্যাপেল আর বানানা থাকবে। তারা এক্স এবং জেড দুজন মিলে একটা পয়েন্টকে, মানে ধরেন এই এটা আপনিও পয়েন্ট করতেছেন আমিও তার মানে আপনি যারে বুঝাইতেছেন আমিও তো তারই বুঝাইতেছি, এজন্য আমরা কি বলতেছি এক্স ইজ জেড, মানে এক্স এবং জেড একই জিনিস, সেটা বললাম বুঝে গেছেন। আমরা দুজনে একই স্পিকারকে যখন বলতেছি, বাট আপনার ওখানে সেম স্পিকার আছে, সেম একেবারে সেম, বাট এটা আর ওইটা কিন্তু আলাদা আলাদা, তাই না? যার কারণে এখানে ইজ না, এখানে ইকুয়াল আসবে। ইকুয়ালটা কখন, যখন হচ্ছে সেম ব্র্যান্ড বাট একই জিনিস, কিন্তু ইজ কি হবে একটাই জিনিস দুজন মিলে ডিটেক্ট করতেছে, ঠিক আছে? তার মানে পজিশন একটাই থাকবে কিন্তু ডিটেক্ট করবে দুজন। আর যখন আমরা বলবো দুইজনে দুইটা সেম জিনিস তখন হচ্ছে ইকুয়াল, ঠিক আছে? তার মানে ইজ আর ইকুয়ালের মধ্যে থিন একটা পার্থক্য, এটা কিন্তু মানে অনেক ঠিক আছে? তো ইজটা হচ্ছে ইউজ হয় হচ্ছে ডেভেলপমেন্টে গেলে তখন আপনারা এটা সচরাচর ইউজ করবেন, তখন বুঝতে পারবেন, ঠিক আছে? এটা আর না ঘাটি। ইন আর নট ইন তো আমরা ইউজ করছি, আমরা কিভাবে ইউজ ফর আই ইন একটা লিস্টের ভিতরে, তার মানে লিস্টের ভিতরে যা আছে ওটার প্রত্যেকটা আমি কি করব বিচরণ করব, ইউজ করব, তাই না? তাহলে হ্যাঁ, তো এই যে লুপ চালাচ্ছে, এই লুপ চালানোর জন্য আমরা কি করতেছি ইনটাকে ইউজ করতেছি। তাহলে নট ইন মানে কি বাদ দিচ্ছি, তাই না? এইটাই এরকম নট ইন কখন ইউজ করি এই যে এগুলোর ক্ষেত্রে, ঠিক আছে? দেখেন পাইনাপল এক্স মানে নট ইন এক্স মানে এক্স এর ভিতরে আছে কিনা এটা কম্পেয়ার করতেছি। এখানে ইজ বললে আলাদা জিনিস, ইন বললে আলাদা জিনিস। ইন মানে হচ্ছে কোনো কিছুর ভিতরে আছে কিনা, আর ইজ মানে হচ্ছে পুরোটা আমি কম্পেয়ার করতেছি, ঠিক আছে? তাহলে এই যে পাইনাপল, এই যে ফ্রুটসটা, এই ফ্রুটসটা এই এক্স যে ফ্রুটসের লিস্ট আছে এই লিস্টের ভিতরে আছে কিনা সেটা চেক করতেছি। যদি না থাকে তাহলে ট্রু, আর যদি থাকে তাহলে ফলস, কারণ এখানে নট বলছি, নট ইন এক্স মানে এক্স এর ভিতরে যদি না থাকে তাহলে তুমি আমাকে একটা অ্যানসার দাও, যদি থাকে তাহলে আরেকটা, যদি থাকে তাহলে বলছি এখানে ফলস দিতে, কারণ এখানে নট ইউজ করছে। আর যদি নট ইউজ না করতাম তাহলে এখানে ফলস আসতো, কারণ এক্স এর ভিতরে তো নাই, ফলস। আর নট মানে কি ফলস এর নট, তার মানে ট্রু, ঠিক আছে? তো এগুলো আমরা অলরেডি ইউজ করছি, এই যে এন্ড ওর নট, তো এগুলো ওই যে এই ট্রানজিশনগুলো এগুলো অন্য অন্য ল্যাঙ্গুয়েজে ইউজ হয়, ঠিক আছে? আমাদের ল্যাঙ্গুয়েজে এরকম অত বেশি ইউজ হয়। এবার আমরা লিস্টে যাই, লিস্টটা আমরা অনেক বড়, ঠিক আছে? তো লিস্টের ক্ষেত্রে মেইনলি কি জিনিস, যে আমরা থার্ড ব্র্যাকেটের ভিতরে কিছু একটা পাবো, ওটাকে আমরা লিস্ট হিসেবে নিয়ে নিচ্ছি। এখন প্রত্যেকটা জিনিসকে মানে লিস্টের ভিতরে আবার যেগুলো আছে কমা কমা দিয়ে এগুলোকে আমরা কি বলতেছি আইটেম বা এলিমেন্ট, ঠিক আছে? তাহলে আমরা আলটিমেটলি কি করব ওই আইটেম বা এলিমেন্ট নিয়ে কাজ করব। তাহলে লিস্টটা আসলে কি মিউটেবল নাকি ইনমিউটেবল? মিউটেবল, কারণ এটাকে আমরা চেঞ্জ করতে পারি, যেটাকে চেঞ্জ করতে পারবো না ওটা হলো ইনমিউটেবল মানে বোবা, ঠিক আছে? তাহলে সেট টাপল এগুলো হলো ইনমিউটেবল, ঠিক আছে? ডিকশনারি আবার মিউটেবল, ঠিক আছে? তো এখন আমরা তাহলে এই যে আইটেম আর এলিমেন্টগুলোকে অ্যাক্সেস করব। তো আইটেম এলিমেন্টগুলো অ্যাক্সেস করতে গেলে আমরা কন্ডিশন আর লুপের মধ্যে চলে যাই, ঠিক আছে? আপনি কি বাইরে থেকে আচ্ছা শেষ করে যাচ্ছি, চল। আচ্ছা তো এখন আমরা লিস্টে আসছিলাম। তো লিস্ট হচ্ছে আমাদের এক একটা আইটেম নিয়ে আমাদের কাজ, আইটেম বা এলিমেন্ট বলতেছি। তো এটার ভিতরে যে লেন্থটা আছে মানে কয়টা আইটেম আছে সেটা আমরা বের করি লেন্থ ফাংশন দিয়ে, ঠিক আছে? এই লেন্থ ফাংশন তো আছে, এটা আমরা জানি। এরপরে আমরা চাইলে বিভিন্ন ডাটা টাইপের ভ্যালু আমরা কি করতে পারি একটা লিস্টের ভিতরে আনতে পারি। সেটা হইতে পারে বুলিয়ান, সেটা হইতে পারে হচ্ছে আমার নাম্বার, সেটা হইতে পারে আমার ইন্টিজার ফ্লোট অথবা কমপ্লেক্স নাম্বার,
তারপরে হচ্ছে স্ট্রিং নাম্বার, যে কোনো কিছু, ঠিক আছে, নাম। তো এই যে, ঠিক আছে, তো আমরা বিভিন্ন ডাটা টাইপের ডাটা এক জায়গায় আনতে পারি। সো আমরা যদি লিস্ট যে আছে এটাকে যদি টাইপ হিসেবে দেখতে চাই, তাহলে এরকম আমার হচ্ছে লিস্ট আসবে, ক্লাস লিস্ট, ঠিক আছে। এরপরে আমরা লিস্টের কনস্ট্রাক্টর ইউজ করতে পারি, যে আমরা কোনো একটা ভ্যালু দিছি, এটা কিন্তু টাপলে আছে, বুঝতে পারছি, এটা টাপলে আছে, আমরা ফার্স্ট লিস্ট নামে ফার্স্ট ব্র্যাকেট, এটা আমরা কি করতেছি, টাইপ কনভার্ট করতেছি। আমরা একটু আগে টাইপ কাস্টিং করলাম না, তাহলে লিস্ট কনস্ট্রাক্টরের ভিতরে মানে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যদি আমরা টাপলকে দেই, তাহলে ওটা কি হয়ে যায়, লিস্টে কনভার্ট হয়ে যায়, ঠিক আছে। এইভাবে যদি আমরা অ্যাক্সেস আইটেম দেখি, তাহলে আমরা তো অ্যাক্সেস আইটেম দেখছিলাম যে কত নাম্বার 0 থেকে স্টার্ট হয় ডিফল্ট ভ্যালু, তাহলে আমরা 1 নাম্বার ভ্যালু নেব, তার মানে বানানা পাচ্ছি। যদি 2 নাম্বার হয় চেরি পাচ্ছি, 1 নাম্বার হয় তাহলে 0 দিলে অ্যাপেল পাবো, ঠিক আছে। এরপরে নেগেটিভ ইন্ডেক্সিং আছে, যে আমরা যদি -1 দেই, তার মানে কি এটা পাচ্ছি, ঠিক আছে। এরপরে হচ্ছে স্লাইসিং, যে আমরা কি করব, কোনো একটা নির্দিষ্ট জায়গা থেকে আরেকটা নির্দিষ্ট জায়গা কেটে নিয়ে আসবো। তাহলে কিভাবে স্লাইসিংটা করা লাগে, যে আমার মধ্যখানে একটা থাকে কোলন থাকে, তার বামে হচ্ছে স্টার্টিং আর ডানে হচ্ছে এন্ড, তাই না। তাহলে স্টার্টিংটা অবশ্যই এন্ড এর থেকে ছোট হইতে হবে, না হলে তো আলটিমেটলি আমরা লুপ মানে অ্যানসারটা পাবো না। তাহলে লাস্টেরটা যেটা থাকবে সেটা হচ্ছে আমার কি এন্ডিং পয়েন্ট, বাট ওটা কাউন্ট হবে না, ওটা হলো এক্সক্লুড, নট ইনক্লুড। কিন্তু প্রথমটা হচ্ছে ইনক্লুড, মানে 2 হচ্ছে ইনক্লুড, তার মানে 2 থেকে স্টার্ট হবে, বাট 5 পর্যন্ত যাবে না, 5 এর আগ পর্যন্ত। তাহলে এখানে 5 মানে কত, 0 1 2 3 4 5, তার মানে 5 এর আগ পর্যন্ত, তার মানে কি পর্যন্ত কাজ করবে। তাহলে 2 থেকে স্টার্ট হয়েছে মানে কি 0 1 2, এটা হচ্ছে আমার কি স্লাইসিংটা। এইভাবে আমরা পজিটিভ ইন্ডেক্সিং দিয়েও স্লাইসিং করতে পারি, নেগেটিভ ইন্ডেক্সিং দিয়েও। হ্যাঁ 2 নম্বর থেকে স্টার্ট হবে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? ভাই ভাড়া হয়ে গেছে, ঠিক আছে, ওকে। তো এখন আমরা যদি হচ্ছে কোনো ইন্ডেক্স নাম্বার দিয়ে স্টার্ট না করি, তার মানে কি 0 থেকে স্টার্ট, আর ইন্ডেক্স নাম্বার যদি না দিয়ে শেষ করি, তাও ওটা কি লাস্ট পর্যন্ত চলবে। আর যদি দিয়ে দিই তাহলে তার আগ পর্যন্ত, তাহলে 0 থেকে 4 এর আগ পর্যন্ত, মানে 3 পর্যন্ত চলবে, 0 1 2 3, তার মানে এই পর্যন্ত আমার কাজ হবে, 4 নাম্বারটা কাউন্ট হবে, ঠিক আছে, 0 1 2 3। এবার বলতেছে 2 থেকে স্টার্ট হবে, কিন্তু শেষ কোথায় হবে বলে না, তার মানে কি একেবারে লাস্ট পর্যন্ত সে কাজ করবে। তাহলে 0 1 2, তার মানে এখান থেকে স্টার্ট হবে একেবারে লাস্ট পর্যন্ত। তাহলে 2 হচ্ছে ইনক্লুড, আর এটার ক্ষেত্রে কি 4 হচ্ছে এক্সক্লুড, মানে বাদ, ঠিক আছে। তো নেগেটিভ মানে কি, যেটা হচ্ছে বড় সেটা মানে যেখান থেকে স্টার্ট হবে সেটা বামে রাখতে হবে, আর যেটা হচ্ছে সবচেয়ে বড় সেটাকে ডানে রাখতে হবে। তাহলে 0 -4 হচ্ছে সবচেয়ে ছোট, আর -1 হচ্ছে বড়, তাহলে মাইনাসটাকে -4 কে সামনে আর -1টাকে পরে, ঠিক আছে। তাহলে কি হচ্ছে -4 মানে 1 2 3 4, তাহলে -4 থেকে স্টার্ট আর -1 বাদ, এক্সক্লুড, তার মানে কি ম্যাঙ্গো বাদ যাবে, তাহলে 1 2 3 এটুকু হচ্ছে আমার অ্যানসার আসবে, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা কি করতে পারি, অ্যাক্সেস করতে পারি। এরপরে অ্যাপল কি দিস লিস্টের ভিতরে আছে কিনা, যদি থাকে তাহলে আমরা কি করতে পারি, এই যে ইন কিওয়ার্ডটা একটু আগে পড়ে আসলাম, এটা দিয়ে আমরা টেস্ট করতে পারি কন্ডিশন দিয়ে, যদি অ্যাপল এটার ভিতরে থাকে তাহলে এই প্রিন্ট করবে, আর না হলে করবে না, ঠিক আছে। এরপর হচ্ছে চেঞ্জ আইটেম, যেভাবে আমরা আউটপুট নিলাম ঠিক ওইভাবে আমরা আইটেমগুলোকে ইনসার্টও করতে পারি। তাহলে ইনসার্ট করা মানে কি, অ্যাসাইন সাইন দিয়ে রাখা। তাহলে এখানে দেখেন 1 নম্বর আইটেমে আমরা বানানোর জায়গায় কি করব, ব্ল্যাক কারেন্টকে রিপ্লেস করতেছি, তার মানে বলতেছি দিস লিস্টের 1 নম্বর পজিশনকে কি করো, ইনপুট দাও ব্ল্যাক কারেন্ট, তার মানে অ্যাসাইন সাইন দিয়ে আমি ব্ল্যাক কারেন্ট করে দিছি। এরপরে 1 থেকে 3 মানে কি 3 এক্সক্লুড, তাহলে 1 থেকে স্টার্ট হবে 1 আর 2, এই দুইটা ভ্যালুর জন্য বানানা চেরির জন্য আমরা কি করব, এই ব্ল্যাক কারেন্ট আর ওয়াটারমেলনকে রিপ্লেস করে দেব। তার মানে কি অ্যাসাইন সাইনের মাধ্যমে কি করতেছি, আমরা ভ্যালু ইনসার্ট করতেছি, ঠিক আছে, এবং বলে দিচ্ছি কোন জায়গায় সে ইনসার্টটা করবে। এরপর হচ্ছে ইনসার্ট, ইনসার্টের কাজ কি, ইনসার্টের কাজ হচ্ছে কোনো একটা পজিশন ধরে সে কি করবে, ইনপুট দিবে, ঠিক আছে। তাহলে আমি 2 নম্বর পজিশনে ওয়াটারমেলনকে ইনপুট দিতে যাচ্ছি, তাহলে 2 নম্বর পজিশন কত, 0 1 2, তাহলে এই 2 নম্বর পজিশনে আমি ওয়াটারমেলনকে কি করতেছি, ইনসার্ট করতেছি।
তার মানে ইনসার্ট নামে আমার একটা ফাংশন আছে যেটা কি করে একটা ইনডেক্স বরাবর ভ্যালুটাকে ইনসার্ট করে, ঠিক আছে? হ্যাঁ, রিপ্লেসও বলা যায়। আবার পজিশন যদি ওটা না থাকে, মানে এটাকে রিপ্লেস বলা যাবে না, কারণ কি, কারণ হইতেছে আমরা তো ওটাকে চেঞ্জ করতেছি না, রিপ্লেস করতেছি না, আমি কি করতেছি 2 নাম্বার পজিশনে রাখতেছি আর যেটা ওইখানে ছিল ওটা এক ঘর ডানে চলে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে ইনসার্ট। এই যে দেখেন চেরি ডিলিট হয় না, তাহলে রিপ্লেস হচ্ছে না। রিপ্লেস মানে কি, ওর জায়গাতে আরেকজনকে দিচ্ছি এবং ও ভ্যানিশ হয়ে যাচ্ছে, তাহলে ওটা হলো রিপ্লেসমেন্ট। কিন্তু এখানে কি হচ্ছে, ইনসার্ট হচ্ছে বাট রিপ্লেস হচ্ছে না। আচ্ছা, এরপরে আমরা করব অ্যাড লিস্ট। তাহলে অ্যাড কিভাবে করা যায়, অ্যাপেন্ড নামে ফাংশন আছে যেটার মাধ্যমে আমরা কি করতে পারি, লাস্টে একটা করে ভ্যালু অ্যাড করতে পারি, অবশ্যই লাস্টে, ঠিক আছে? আচ্ছা, ইনসার্ট হলে নির্দিষ্ট পজিশন, এই যে ইনসার্ট হলে নির্দিষ্ট একটা পজিশন, আর অ্যাপেন্ড হলে লাস্টে, ঠিক আছে? আর এক্সটেন্ড হচ্ছে কি, একটা লিস্টের সাথে আরেকটা লিস্টে অ্যাড করব, এটাকে আমরা যোগ দিয়ে করতে পারি, এক্সটেন্ড ফাংশন দিয়ে করতে পারি, ঠিক আছে? অবশ্যই যে লিস্টের সাথে ডট এক্সটেন্ড থাকবে ওই লিস্টের পরে এটা অ্যাড হবে। তাহলে দিস লিস্ট ডট এক্সটেন্ড আছে মানে কি, দিস লিস্টের যে ভ্যালু আছে তারপরে এই টপিক্যাল ভ্যালুটাকে অ্যাড করবে। রিমুভ তো খুবই ইজি, যে আমরা কিভাবে রিমুভ করি, রিমুভের মাধ্যমে নির্দিষ্ট একটা ভ্যালু দিয়ে আমরা সার্চ করি, যদি থাকে তাহলে ডিলিট হবে, না হলে না। তাহলে কি করতেছি, যে রিমুভ বানানা, তাহলে বানানাকে পাইলে সে রিমুভ করবে, আর না হলে কি করবে, সে একটা ইরর দেখাবে। এই ইররের কারণে আমরা রিমুভটাকে খুব সম্ভবত কি করি, অ্যাভয়েড করি, ঠিক আছে? তো এটার ক্ষেত্রে আমরা কি ইউজ করতে পারি, যে না, এটা হচ্ছে আমরা কি করব, ওই যে লুপ ইউজ করব, যে বানানা আছে কিনা, তাহলে ওই ক্ষেত্রে তো আমাকে ইরর দিবে না, পাইলে বলবে, না পাইলে নাই, ঠিক আছে? অথবা ইফ ইউজ করার পরে তারপরে রিমুভ দেবে, যদি থাকে তাহলে রিমুভ হবে, না হলে নাই, ঠিক আছে? তো রিমুভ আর পপ পজিশন ওয়াইজ চলে যাবে, অথবা শুধু পপ দিলে লাস্টেরটা ডিলিট হয়ে যাবে। তো এগুলো আমরা অলরেডি ইউজ করছি। ডেল ফাংশন দিয়ে আমরা কি করতে পারি, ডিলিট করতে পারি, পুরো একেবারে ডিলিট, ঠিক আছে? ডেল দিয়ে কি করি, দিস লিস্টে ডিলিট করে দিতে পারি, আবার দিস লিস্টের ভিতরে কোনো একটা আইটেমকেও ডিলিট করতে পারি, ওটা থার্ড ব্র্যাকেটের মধ্যে দিয়ে, ঠিক আছে? আর ক্লিয়ার মানে কি, ভিতরে যত আইটেম আছে সব বাদ, ঠিক আছে? ক্লিয়ার মানে ওটার ভিতরে আইটেমগুলো সব ক্লিন হয়ে যাবে। এরপরে যেগুলো আছে লুপ লিস্ট, শর্ট লিস্টটা আর হচ্ছে লিস্ট কম্প্রেনশন, এই দুটো দেখার মতো। আর লুপ তো হচ্ছে আমরা লুপ পরে দেখতেছি। লিস্ট কম্প্রেনশনটা হচ্ছে যে আমরা কি করব, একটা লিস্টকে এক লাইনে আমরা কি করতে পারি, একটা লুপ দিয়ে ওটাকে কি করতে পারি, কম্প্রেস করতে পারি, মানে অনেক বড় লুপকে ছোট করতে পারি, ছোট লুপকে আমরা আরো হচ্ছে মিনিমাইজ করতে পারি। তো দেখেন আমরা কি করব, এই ফ্রুটসের যত আইটেম আছে সব নিউ লিস্টের ভিতরে নিয়ে আসবো, তা আমরা এইভাবে নিয়ে আসতে পারি, ঠিক আছে? তো একটা লুপ নিলাম, তারপর ওটার ভিতরে কন্ডিশন দিলাম যে যত এ আছে সবগুলোকে নিয়ে আসবে, এরপরে ওটাকে কি করবে, এইটার ভিতরে অ্যাপেন্ড করবে, এটা হচ্ছে একটু বড়। এরপর আমরা ছোট ভাবে করতে পারি, এইভাবে কিভাবে, এক লাইনে লুপ করে আউটপুটটা সবার আগে আসবে, যে কি আউটপুটটা আমি দিতে চাই, এরপরে কন্ডিশন আসবে ফর আই ইন ফ্রুটস, এরপরে যে কন্ডিশনটা আছে এই কন্ডিশনটাও আবার ডিপেন্ড করবে যে যদি ইলস ছাড়া হয় তাহলে লুপের ডানে, আর যদি ইলস সহ হয় তাহলে লুপের আগে, ঠিক আছে? এটার মধ্যে একটু ভেজাল আছে। হ্যাঁ, এই যে দেখেন এক্সপ্রেশনের পরে লুপ, লুপের পরে কন্ডিশন, এখানে শুধুই কন্ডিশন, এখানে ইলস নাই, কিন্তু ইলস যখন চলে আসবে তখন ইফ ইলস প্রথমে চলে যাবে, এরপরে হচ্ছে লুপ, তারপরে হচ্ছে এক্সপ্রেশন, তো সবার আগেই থাকে। এই যে দেখেন ইলস এর ক্ষেত্রে আগে এক্সপ্রেশন, এরপরে হচ্ছে ইফ এবং ইলস যে কোনো একটা আসতেছে, এরপরে হচ্ছে লুপ, ঠিক আছে?
তো এটা একটু মাথায় রাখতে হবে যখন আপনারা শর্টকাট ইউজ করবেন লুপে, মানে এক লাইনে লুপ ইউজ করবেন তখন, ঠিক আছে, কোনো একটা ভ্যারিয়েবলের ভিতরে। শর্ট লিস্টে আমরা দেখতে পারি যে কিভাবে একটা লিস্টে শর্ট করবে। তো ডট শর্ট দিলে সে কি করবে, যদি প্রথম লেটারটা আছে এই প্রথম লেটার অনুযায়ী সে কি করবে, ছোট থেকে বড় নিয়ে যাবে। এখন যদি আপনি রিভার্স করতে চান তাহলে আগে শর্ট, এরপরে ভিতরে রিভার্স ইকুয়াল টু ট্রু দিতে হবে, তাহলে সে কি করবে, উল্টা করে দিবে, ঠিক আছে। এই যে দেখেন শর্ট করছি রিভার্স ইকুয়াল টু ট্রু, মানে আমরা এটাকে কি করতে যাচ্ছি, প্রথমে তো আমরা অ্যাসেন্ডিং অর্ডারে সাজানো, এরপরে এটাকে কি করবো, ডিসেন্ডিং করে দেবো, মানে বড় থেকে ছোট দিকে যাবে। আগে কি করছি, ছোট থেকে বড় দিকে যাচ্ছে শুধু শর্টে, আর যখন আমরা রিভার্স করে দিচ্ছি তখন কি করতেছে, বড় থেকে ছোট দিকে যাচ্ছে। কনসেপ্টগুলো বুঝলেই হবে। এগুলো ফাংশন আমরা পরে দেখবো, এগুলো নিয়ে কোনো ঝামেলা নাই। এই যে আমরা str লোয়ার করতে পারি কি, ঠিক আছে, ছোট হাতের করতে চাইলে, বড় হাতের করতে চাইলে। এগুলো আর দরকার নাই। টাপল তো আমরা বুঝতেই পারতেছি, টাপলে আমরা যাই করতে চাই না কেন সে আমাকে কোনো কিছু করার অ্যাক্সেস দেবে না, শুধুমাত্র অ্যাক্সেস, মানে রিড করতে পারবো, কোনো মানে আইটেম অ্যাড করতে পারবো না, কোনোটা ডিলিট করতে পারবো না, কোনোটা চেঞ্জ করতে পারবো না। তাহলে আমাকে কি করতে হবে, প্রথমে হচ্ছে ওটাকে কি করতে হবে, লিস্টে কনভার্ট করতে হবে, টাপলকে লিস্টে কনভার্ট করতে হবে, মানে ফার্স্ট ব্র্যাকেট থেকে থার্ড ব্র্যাকেটে নিয়ে যেতে হবে, তারপরে লিস্টে যেভাবে কাজ করবে ওইভাবে করার পরে আবার তাকে টাপলে কনভার্ট করতে হবে, ঠিক আছে। তো আমার মনে হয় যে লিস্ট পারলে টাপল আর কোনো ব্যাপার না, একই জিনিস, ঠিক আছে। তো সেট আমাদের দরকার নাই, ডিকশনারিটা ইউজ করি। তো ডিকশনারিতে কি থাকে, কি এবং ভ্যালু, এটা থার্ড ব্র্যাকেট না সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্টার্ট হয়। এখানে এই যে এখানে একটা কি আছে, কোলন আছে, এই কোলনের বামে থাকে কি, আর ওই কি এর রেফারেন্সে থাকে ভ্যালু। তো কি মানে হচ্ছে চাবি, তো যেহেতু আমরা বাংলায় কথা বলতেছি কি, তো এই কি আর কি এর সাথে ডিফারেন্সটা বোঝা যায় না, যার কারণে আমরা এখানে হচ্ছে চাবি দিয়েই বলতেছি যে বাম পাশে আমার চাবি থাকবে আর ডান পাশে কি থাকবে, ভ্যালু থাকবে। এন্ড ভ্যালুটা যদি স্ট্রিং এ থাকে তাহলে তো স্ট্রিং দিতে হবে। আর যদি এই যে ব্র্যান্ডের নাম, এটা আমরা কি করতেছি, যেহেতু একটা নাম দিয়ে রাখতেছি এজন্য এখানে ডাবল কোটেশন দিচ্ছি। তো এখন দিস ডিকশনারি এটা তো ডাইরেক্ট প্রিন্ট করলে পুরোটাই চলে আসবে, কিন্তু এর ভিতরে আমি যদি ব্র্যান্ডকে প্রিন্ট করতে চাই তাহলে আমরা ব্র্যান্ডকে কিভাবে প্রিন্ট করি, হয়ে গেল। এই দেখেন আমরা হচ্ছে মডেলকে প্রিন্ট করতে চাই, তো আগে আমরা কি করছি যে ইন্ডেক্স নাম্বার দিয়ে দিতাম, ইন্ডেক্স নাম্বার দিতে তো আর ডাবল কোটেশন লাগতো না। এখানে যেহেতু ডাবল কোটেশন দিয়ে নামটা লেখা আছে এজন্য ডাবল কোটেশন সহই আমরা কিন্তু এখানে দিই, যার কারণে আমরা কি করতেছি, ডিকশনারির ভিতরে মডেল কি আছে সেই মডেলটা আমরা বের করতে চাই। তাহলে একটা গাড়ির মডেল কি, এটা মাস্টারিং, তাহলে মাস্টারিং একটা গাড়ির মডেল, তাহলে এই মডেলের যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা প্রিন্ট করব, ঠিক আছে। এরপরে আমরা গেট দিয়ে মডেল যদি দেই তাহলে এই যে ভ্যালুটা আছে এই ভ্যালুটা x এর ভিতরে অ্যাসাইন হয়ে যাবে, ঠিক আছে। এরপরে যদি আমরা x কে প্রিন্ট করি তাহলে মাস্টারিং চলে আসবে। তার মানে আমরা কি করতেছি যে গেট একটা ফাংশন আছে, যে গেট ফাংশনের মাধ্যমে আমরা এটা ইউজ করি। আপনারা যদি কখনো জ্যাঙ্গো করেন, মানে পাইথনের একটা ফ্রেমওয়ার্ক, ওয়েব ফ্রেমওয়ার্ক জ্যাঙ্গো, ওইখানে এরকম গেট মেথডের ইউজ আছে। সো এই গেট মেথডটা আপনারা ওখানে অনেক ভালোভাবে ইউজ করার একটা ইয়ে, তো যেখানে যেখানে আপনাদের প্রয়োজন হবে জ্যাঙ্গোতে গেট মেথডের ইউজ আছে। সো যদি কখনো আপনাদের ওয়েব ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করা হয় তখন দেখবেন এই গেট মেথডটা আছে, ঠিক আছে। এরপরে কিজ মানে হচ্ছে যতগুলা চাবি আছে শুধু চাবিগুলোই দেখাবে, ঠিক আছে। দেখেন এখানে ব্র্যান্ড মডেল ইয়ার আছে, এই ব্র্যান্ড মডেল ইয়ার গুলাই দেখাচ্ছে, এখানে কিন্তু ভ্যালুগুলো দেখাচ্ছে। এরকম ভ্যালুজ যদি দেয়, এখানে কি এর জায়গায় ভ্যালুজ দেয় তাহলে শুধুমাত্র ভ্যালুগুলাই দেখাবে, ঠিক আছে। এই যে কিজ, যে ভ্যালুজ, তাহলে ভ্যালুজ দিয়ে ভ্যালুগুলো, হ্যাঁ এগুলো তো পারে। তো যেভাবে আমরা অ্যাক্সেস করি ওইভাবেই চেঞ্জ করি, খালি অ্যাড এর ক্ষেত্রে কি করি আমরা বাইরে এসে অ্যাড করি, যে এরকম কালার একটা নাম দিলাম দিয়ে অ্যাড করে দিলাম, ঠিক আছে। কালার নামে একটা কি চাবি নিলাম, ওই চাবিটা দিয়ে আমরা, তো সেম ভাবে আপনি খালি অ্যাক্সেস করতে পারলে চেঞ্জও করতে পারবেন, অ্যাডও করতে পারবেন, ঠিক আছে।
আপডেট মেথড ইউজ করা যায়, বাট এটা কঠিন, ওটা থেকে এটা বেশি সহজ এটা। তো রিমুভ তো আমরা জানি যে কীভাবে ডিলিট করতে হয়। তো পপ দিলে যেই মডেলটা আমি ডিলিট করতে চাই ওটা পুরোটা ডিলিট হয়ে যাবে। পপ আইটেম মানে লাস্ট থেকে ডিলিট হবে। দেখেন এখান থেকে পপ আইটেম বলছি, তার মানে কি লাস্টের আইটেমটা ডিলিট হয়ে গেছে। দেখেন এখানে সালটা নাই, বাকি সব আছে, ঠিক আছে। তাহলে পপ আইটেম দিলে কি হবে, আইটেমটা ডিলিট হয়ে যাবে লাস্ট থেকে। আর ডেল তো আমরা ইউজ করা শিখছি অন্যান্য জায়গায়। আর ক্লিয়ার দিলে ভিতরে যা আছে সব ক্লিয়ার হবে, এগুলো আমরা গতটাতেও দেখলাম। এখন আমরা ফাইনালি কন্ডিশনে চলে আসি। তো কন্ডিশন জিনিসটা হচ্ছে কি যে আমরা কি করি, কম্পেয়ার করি এক কথায়। তো ওই যে পাশের বাড়ির সাথে যে কম্পেয়ার, ওই কম্পেয়ারও এখানেই আছে। মানে আমরা রিয়েল লাইফে যা করছি আমাদের পাইথনে সব চলে আসছে না, সব কিছু আমরা এখানে ইউজ করছি। তো আলটিমেটলি রিয়েল লাইফটাই আসলে একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। তো আমরা যদি কনসেপ্টগুলো বুঝি, হয়তো বা লিখতে সমস্যা হতে পারে, বাট কনসেপ্ট বুঝলে কাজটা ইজি হয়। তো এখানে 6টা যে আমাদের করছিলাম, ইকুয়াল, নট ইকুয়াল, গ্রেটার দ্যান, লেস দ্যান, গ্রেটার দ্যান অর ইকুয়াল, লেস দ্যান অর ইকুয়াল, এগুলো দিয়ে আমরা কম্পারিজনগুলো করি। তো এখানে আমরা কন্ডিশন দেওয়ার জন্য আমরা কি করি, ইফ লিখি, এরপরে আমরা একটা কন্ডিশন দিই, আর কন্ডিশনটা শেষ করার জন্য আমরা কি করি, কলম দিই। এরপরে আমরা যে ব্লকটা বানাই সেই ব্লকটা অবশ্যই মিনিমাম 2টা স্পেস দিয়ে তারপরে ভিতরে আমরা করি, তাই না? তো যখন 2টা স্পেস দেই তার মানে সে বুঝে যায় এটা ইফের আন্ডারে আছে, আর যদি না দেন তাহলে একটা ইরর দেখাবে, ঠিক আছে। তো এই যে দেখেন এখানে একটা ইরর দিছে, যেটাকে আমরা বলতেছি ইনডেন্টেশন, ঠিক আছে। তো আমাদের ইনডেন্টেশন ব্লকের ক্ষেত্রে অবশ্যই ইউজ করা উচিত। তাই এলিফ তো আমরা জানি, এলিফ হচ্ছে ডিপেন্ডেন্ট, যে ইফ যদি কাজ না করে তখনই এলিফ কাজ করে। সো ডিপেন্ডেন্ট কেন প্রয়োজন হয়, ইফ যদি বারবার দেই তাহলে বারবার কন্ডিশনটা চেক করবে, আর যদি এলিফ দেই তাহলে প্রথমে যদি কাজ হয়ে যায় তাহলে আর নিচে কাজগুলো করে। হ্যাঁ অবশ্যই। তাহলে 10 মিনিটের একটা ব্রেক নিয়ে আসেন, আমরা তাহলে বাকিটা কন্টিনিউ করি। ওকে, আমরা স্টার্ট করতেছি। তো তাহলে আমরা কন্ডিশনে ছিলাম। তো আমরা কন্ডিশনটাকে এইভাবে করতে পারি, ওই যে এক লাইনে যেভাবে করছিলাম, যে আউটপুটটা প্রথমে আসবে, এরপরে ইফ ইলস এভাবে আসবে, ঠিক আছে। ইলসের ভিতরে আবার আপনি ইফ দিতে পারেন, নেস্টেড কন্ডিশন আনা যায়, ঠিক আছে। এই যে দেখেন যেটা অ্যান্সার ইফ আর ইলসের ভিতরে, ইফেরটা এখানে আসছে আর ইলসেরটা পরের আবার ইফের যে অ্যান্সার সেটা আগে, তারপরে আমরা আবার ইফ দিচ্ছি, ঠিক আছে। এগুলো আমরা প্র্যাকটিস করছি। তো অ্যান্ডের অপারেটরের কাজ হচ্ছে এইটা আর এটা দুটাই ট্রু হলে তখনই আমরা এটা আসবে কাজ, না হলে এটা কাজ করবে। তার মানে যে কোনো একটা ফলস হলে আমরা এটা কাজ করব। অরের ক্ষেত্রে আলাদা, যে কোনো একটা যদি ট্রু হয় তাহলে আমরা এটা কাজ করতে পারি। তো তাহলে এই যে কোনো একটা যদি ফলসও করে তাও আমার কোনো সমস্যা নেই, ঠিক আছে। আর এটার ক্ষেত্রে হচ্ছে এটা যদি ট্রু হয় তাহলে এটার ভিতরে ঢুকতে পারবে না, আর যদি এটা ফলস হয় তাহলে ঢুকতে পারবে, কারণ এখানে নট দেওয়া আছে। এই নটের কারণে কি হয়, যে যেটা ট্রু সেটাকে ফলস, আর যেটা ফলস সেটাকে ট্রু করে। নেস্টেড ইফ যেটা, তো নেস্টেড মানে হচ্ছে একটার ভিতরে আর একটা। তো ইফের ভিতরে ইফকে যখন দিচ্ছেন তখন বলতেছে এটাকে নেস্টেড, যেটা আমরা প্রথম ক্লাসে অনেক ভালোভাবে করছিলাম এবং আপনাদেরকে বাড়ির কাজও দেওয়া হয়েছে। এরপর হচ্ছে পাস স্টেটমেন্ট। ধরেন আপনি এই মুহূর্তে কোনো কিছু জানেন না এটার ভিতরে কি দিতে হবে, কিন্তু কন্ডিশনটা দেওয়া লাগবে। তো দিলেন, দেওয়ার পরে আপনি কি করবেন, পাস কিওয়ার্ডটা দিলেন। পাস কিওয়ার্ডটা হচ্ছে আপনাকে এমটি একটা ব্লক বানাইতে হেল্প করে, কোনো ধরনের ইরর দেয়। এরপর আমরা হোয়াইল লুপে যাচ্ছি। তো হোয়াইল লুপটা হচ্ছে এরকম যে এখানে ফর লুপের মতো সহজ না, এখানে আপনার কাউন্টেবল মানে কন্ডিশন দিয়ে কাজটা করতে হয়। যেমন আমার এখানে একটা কন্ডিশন আছে, জাস্ট হোয়াইলের জায়গায় ইফ ছিল, জাস্ট এখানে হোয়াইল মানে কি, যে ঘুরবে খালি। হোয়াইলের কাজই হচ্ছে ঘুরানো, একবার এক্সিকিউট করে শেষ না, যতক্ষণ কন্ডিশন ট্রু থাকবে ততক্ষণ ঘুরানো, আর এখানে কন্ডিশনটা থাকবে। কিন্তু পরের ক্ষেত্রে আমরা কন্ডিশন ওইভাবে দেওয়া লাগে। তো এটারও ব্লক তৈরি করতে হয়, ব্লকের ভিতরে আপনারা এক ব্লকে কাজগুলো করবেন। তো আমরা ব্রেক কন্টিনিউর কাজ তো এর আগে দেখছি, যে লুপটা তো ঘুরবে, এর মধ্যে কোনো জায়গায় যদি আমার ব্রেক দেওয়া লাগে তাহলে ওইটা একটা কন্ডিশনের ভিতরে দিয়ে আমরা ব্রেকটা দিয়ে দিই, আর যদি কন্টিনিউ করা যায় কন্টিনিউ দিয়ে দিই। কিন্তু কন্টিনিউর ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে এই যে ইনক্রিমেন্টটা এটা উপরের দিকে রাখবো, কারণ কি যেখানে আমরা কন্টিনিউ করবো ওইটাতেই খালি বারবার ঘুরবে যদি ইনক্রিমেন্টটা নিচে দেয়, কারণ কি ওখানেই শেষ হয়ে যাবে।
যদি এটা উপরে না দেয় তাহলে কি করবে, ধরেন 3 তে আটকাইলো, এটাই ঘুরতে থাকবে, কারণ কি ইনক্রিমেন্ট হচ্ছে না, তাহলে ওই 3 3 ট্রু ট্রু এটা আনলিমিটেড চলতেই থাকবে, সো লুপটা আর খতম হইতেছে না। সেই ক্ষেত্রে হয় এটা এইভাবে করবে, না হয় এটার ভিতরে আরেকটা ইনক্রিমেন্ট দিয়ে রাখতে হবে, ঠিক আছে। ইলস তো আমরা জানি যে হোয়াইলের পরেও ইলস ইউজ করা যায় যদি এই কন্ডিশনটা ট্রু, মানে যতক্ষণ ট্রু থাকবে ততক্ষণ তো ভালো, কিন্তু ব্রেকের ক্ষেত্রে ইলস কাজ করে না, শুধুমাত্র যখন আমাদের কি হয় এটা ফলস হয় তখন আমার ইলস কাজ করবে, ঠিক আছে। তো হোয়াইলের ক্ষেত্রে যেরকম, ফরের ক্ষেত্রে আরও সহজ, যে আমরা বলে দিই যে এক্স ইন ফ্রুটস, মানে কি প্রত্যেকটা আইটেম সে কি করবে, লুপ দিয়ে ঘোরাবে, যতক্ষণ আইটেম থাকবে ততক্ষণ ঘুরবে, ফরের কাজই হচ্ছে ঘোরা, ঠিক আছে। যখন আইটেম শেষ হয়ে যাবে তখন সে লুপটা অটোমেটিক বন্ধ করে দেবে। আচ্ছা, এরপরে আমরা যদি চাই কোনো একটা স্ট্রিংকেও কি করতে পারি, একটা লুপে ঘুরাইতে পারি, প্রত্যেকটা আইটেম মানে লিস্টের ভিতরে বি এ এন এ এগুলো এক একটা আইটেম হিসেবে কাজ করে, সো প্রত্যেকটা আইটেমের জন্য একবার করে ঘুরবে। তো যদি কোনো একটা জায়গায় যদি আমার ব্রেক দিতে হয় তাহলে আমরা কি করবো, একটা কন্ডিশনের ভিতরে ব্রেক দেবো, আর যদি কন্টিনিউ করতে হয় তাহলে কন্টিনিউ দেবো, ঠিক আছে। কন্টিনিউয়ের কাজ কি, ওটাকে স্কিপ করবে, ঠিক আছে, মানে ওখান থেকেই ঘুরে যাবে, এখন এর ভিতরে আপনি যা কাজ করার করবেন। রেঞ্জের কাজ হচ্ছে যে আমরা একটা ইনিশিয়াল ভ্যালু থেকে স্টার্ট করব আর একটা জায়গায় যেয়ে পৌঁছাবো। তো রেঞ্জের কাজ হচ্ছে, ধরেন আমি যদি 10 দিই তার মানে কি 9 পর্যন্ত আমার কাজ করবে, 9 পরে আর কাজ করবে না, ঠিক আছে। তো আমার তাহলে রেঞ্জটা হচ্ছে কি, যে পর্যন্ত দিব তার আগ পর্যন্ত কাজটা করবে, এবং শুরুটা হবে সব সময় কোথা থেকে, 0 থেকে, যদি আমার লাস্ট কোথায় যেতে হবে সেটা যদি দেওয়া থাকে। কিন্তু যদি শুরু এবং শেষ দুটাই দেওয়া থাকে, মানে দুইটা প্যারামিটার থাকে, তার মানে কি শুরুটা কোথায় থেকে হবে সেটা প্রথমটা বলে দিচ্ছে, আর শেষটা কোথায় হবে তার আগ পর্যন্ত আমরা কাজ করব। আর যদি 3টা থাকে তার মানে আমি বুঝে যাব যে লাস্টেরটা হচ্ছে আমার ইনক্রিমেন্ট, কত করে বাড়াইতে হবে, তাহলে 2 এর পরে কত যোগ করলে কত যাইতে হবে সেটা 30 এর আগ পর্যন্ত, মানে 29 পর্যন্ত কাজ করবে। তো আমরা যদি রেঞ্জ দিয়ে লুপ চালাই তাহলে এভাবে আমরা প্রিন্টের ভিতরে এক্সট্রা দেব, এক্স মানে হচ্ছে 0 1 2 এগুলো। এরপরে যখন এই কন্ডিশনটা শেষ হয়ে যাবে তখন আমার কি প্রিন্ট করবে, ফাইনালি ফিনিশড। কিন্তু এর ভিতরে যদি ব্রেক আমরা দিই তাহলে আর এটা কাজ করবে না, ঠিক আছে। যেমন এখানে ব্রেক কাজ করা হয়েছে এবং এটা এক লাইনে কাজ করছে, দেখেন ইফের আউটপুট এক লাইনে করা পসিবল। নেস্টেড মানে কি, একটার ভিতরে আরেকটা, এই যে এখানে একটা বাইরের লুপ আর ভিতরে আরেকটা লুপ। তো বাইরের লুপ থেকে একবার যদি ঢোকেন তাহলে ভিতরের লুপটা আগে শেষ হবে, তারপরে এটার ইনক্রিমেন্ট হবে, আবার ভিতরে ঢুকবে, আবার পুরোটা শেষ হবে, তারপরে এটা যাবে। তার মানে কি ইনার এবং আউটার লুপ, আউটার লুপ কোনটা যেটা বাইরে আছে, আর ইনার লুপ কোনটা যেটা ভিতরে আছে। তাহলে ইনার লুপ একবার শেষ হলে আউটার লুপ একবার আপডেট হবে, এরপরে আবার ইনার লুপ শেষ হবে, তারপরে বাইরের লুপ আবার একবার আপডেট হবে, এভাবে করে পুরোটা। তার মানে কি এটার ভিতরে ঢুকছেন মানে কি এটা যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত এখানে আসতে পারতেছেন, আবার এটার ভিতরে যখন ঢুকছেন এটা যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি বাইরে যেতে পারতেছি না, ঠিক আছে না। পাস মানে তো আমরা জানি যে আমরা কোনো একটা কিছু বানাইছি কিন্তু ভিতরে কোনো কিছু দিতে যদি না চাই তাহলে পাস দিয়ে রেখে দেব, পারে না, এরপরে আসতে পারে। তো আমরা ফাংশন তৈরি করার রুলস কি নিয়ে গেছি, ফাংশন তৈরি করার রুলস কি, প্রথমে ডেপ কথাটা থাকবে, এরপরে যে কোনো একটা নাম, এরপরে ফার্স্ট ব্র্যাকেট, তাহলে আমরা বুঝতে পারবো এটা একটা ফাংশন, এবং এটারও একটা ব্লক তৈরি করতে হয়। আচ্ছা, ব্লক তৈরি করলাম, ব্লক তৈরি করার পরে আমরা কি করব, এটাকে কল যতক্ষণ না করা হবে ততক্ষণ পর্যন্ত এটা এক্সিকিউট হবে, এটা সোজা কথা, ঠিক আছে। তাহলে এটা এক্সিকিউট করতে হলে অবশ্যই আপনাকে কল করতে হবে। আপনি চাইলে এখানে আর্গুমেন্ট পাস করতে পারেন, তাহলে এখান থেকে পাস করলে এখানে রিসিভ করার জায়গা থাকে, আবার এখানে রিসিভের জিনিস থাকলে এখানে অবশ্যই পাস করতে হবে, তার মানে একটা আরেকটার উপর ডিপেন্ডেন্ট, ঠিক আছে। তাহলে এখানে এম নেম দিছে, তার মানে একটা আর্গুমেন্ট রিসিভ করার মতো ক্ষমতা আছে, তাহলে আর্গুমেন্ট অবশ্যই দিতে হবে। যদি না দিতে চান তাহলে এখানে আপনাকে ডিফল্ট একটা ভ্যালু দিয়ে দিতে হবে, যেটা আমরা পরে পাবো। আমরা চাইলে একের বেশিও মাল্টিপল আর্গুমেন্ট পাস করতে পারি, যেমন এখানে মাল্টিপল আর্গুমেন্ট আমরা পাস করছি, এখানে মাল্টিপল আর্গুমেন্ট রিসিভ করছে, ওগুলোকে ভিতরে কাজ করছে। এরপরে আমরা চাইলে কি করতে পারি, আরবিটারি কি করতে পারি, আরবিটারি মানে কি আমরা জানি না কতগুলো, আরবিটারি আর্গুমেন্ট আমরা পাস করব, ঠিক আছে।
তাহলে এখানে 3টা পাস করছি, কিন্তু এখানে রিসিভ করার জন্য আমরা একটা রাখছি। তাহলে তার আগে একটা স্টার আছে, যার কারণে এটা আরবিটারি হয়েছে, মানে তার মধ্যে ক্ষমতা আছে একের বেশি আইটেম নাও, কিন্তু আইটেমগুলো কিভাবে যাবে, লিস্ট সবগুলো মিলে একটা লিস্ট তৈরি করবে। ওই লিস্টের ভিতরে কত নাম্বার আইটেমকে আমরা প্রিন্ট করতে চাই সেটা বলে দেবো। এখন দেখেন এখানে 2 দেওয়া আছে কিডসের ভিতরে, এইটার ভিতরে এই পুরো ভ্যালুটা গেছে। এখন এটাকে যদি আমরা 0 1 2 ধরি, তাহলে এখন কিডস 2 প্রিন্ট করতে বললে কত প্রিন্ট করবে, লিনিয়াস, তাই না? কারণ এটা 2 নম্বর পজিশনে আছে 0 1 2। তাহলে এইভাবে আমরা আর্গুমেন্টগুলো ইয়ে করতে পারি। আরেকটা আছে কি, একটু আগে গেল আমরা হচ্ছে কি আরবিটারি হচ্ছে আর্গুমেন্ট, আরেকটা আমরা করতেছি কিওয়ার্ড আর্গুমেন্ট। কিওয়ার্ড বলতে ডিকশনারি। আমরা এখানে একটা কিওয়ার্ড দিয়ে দিছি এবং একটা ভ্যালু দিছি, তাহলে এটা হলো চাবি আর এটা হলো ভ্যালু। তাহলে এই চাবিটাই এখানে থাকতে হবে। এটা আপনি উল্টাপাল্টা ভাবে রাখতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু এটার ভ্যালুই এখানে যাবে। চাইল্ড দেখেন এটার পরে আছে, তার মানে চাইল্ডের ভ্যালু আপনার পরেই যাবে, এটা সিরিয়াল মেনটেন করবে না। কারণ এখন আমরা কি বলে দিছি, এখন আমরা সিরিয়াল মেনটেন করতে বলি না, আমরা বলে দিছি যে এই চাবির এটাই ভ্যালু। সো এই চাবি যেখানে আছে এটার ভ্যালু সেখানেই যাবে। সো এইটা প্রথমে আছে নাকি শেষে আছে এটা ম্যাটার করে না, নামটা ঠিক থাকলেই হয়েছে। এবং এখানে নাম ভুল করা যাবে না, এখান থেকে যেটা পাঠাবো এটা এখানে থাকতে হবে। এটা কি হয়, মোস্ট সিকিউরড হয়, যে আপনি আসলেই অ্যাকচুয়ালি এটার জন্য ভ্যালুটা পাঠাইছেন। যেমন আমি একজনকে টাকা পাঠাবো, এখন যে কারণ নাম্বারে পাঠিয়ে দিলে তো আর আমার কাঙ্ক্ষিত লোক পাবে না, তার মানে ওটা হলো একটা কি চাবি আছে, ওটার বিপরীতে একটা রেফারেন্স আছে বা ভ্যালু আছে। তাহলে আমি টাকাটা তার কাছেই পাঠাবো যার নাম্বারের সাথে আমার মিলবে, মানে আমি যাকে পাঠাতে চাই। তাহলে এই নাম্বার এবং টাকা দুটাকে মিললে তারপরে তার কাছে যাবে, নাহলে ইরোর দিবে। তাহলে কি হলো, সিকিউরড হয়ে গেল জিনিসটা। তো আমরা রিয়েল লাইফে দেখতেছি ব্যাংক অ্যাকাউন্ট যার মিললে তারটাতেই যায়, নাহলে যায় না। সেম ভাবে ব্যাংক অ্যাকাউন্ট মিলবে, এর জন্য আমরা কি করি, ধরেন আপনি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ভুল করছেন, কিন্তু নাম তো আর ভুল করবে না, তখন নাম মিলাই দেখেন, যদি নাম না মিলে তখন আবার দিবে না। তার মানে কি সিকিউরিটি অনেকগুলো হইতে পারে, ঠিক আছে। আবার আপনি এখান থেকে নাম পাঠান নাই, তাহলে সে কি করবে, নাম সহ নিয়ে নেবে। বাট নাম সহ নেওয়ার পরও আপনাকে এই নামটাই দিতে হবে, না হলে আপনি ভ্যালু পাবেন না। তার মানে কি আপনাকে চাবি দিতে হবে, তাহলেই ভ্যালু পাবেন। এই যে দেখেন চাবি দিয়েছেন, ভ্যালু পাইছেন, ঠিক আছে। এটা হচ্ছে কি ডিফল্ট ফাংশন, বা এটাকে আমরা পলিমরফিজমও বলতে পারি। পলিমরফিজম বলতে এরকম যে আমি নরওয়েতে আপনি যদি কোনো ভ্যালু না পাঠান, এই যে এখানে কোনো ভ্যালু পাঠাই নাই, তার মানে নরওয়ে এসে নিয়ে নিচ্ছে। আর কোনো ভ্যালু যদি পাঠাই তাহলে ওটাকে রিপ্লেস করে দিচ্ছে, ইজি জিনিস, ঠিক আছে। আমরা একটা লিস্টকে পাঠাচ্ছি, তাহলে লিস্টকে পাঠালে যেভাবে ইউজ করে পুটের ভিতরে আছে, পুটের ভিতরে ভ্যালুটাকে আমরা যেভাবে আমরা এক্স দিয়ে করছি লুপ চালাই, ওইভাবে আমরা ভ্যালুটাকে রিসিভ করে ফেলবো। এরপরে আছে রিটার্ন। আপনি এই ফাংশন দিয়ে যাই করেন না কেন, কোনো একটা ভ্যালু এখানে আপনাকে রিটার্ন করে পাঠাতে হবে, তখন আমরা কি ইউজ করব, রিটার্ন। রিটার্ন মানে হচ্ছে সব কাজ শেষ, রিটার্নের পরে আপনি যাই লেখেন না কেন ওটা এক্সিকিউট হয় না, ঠিক আছে। তাহলে রিটার্নের আগে যা লিখছেন ওই অনুযায়ী কোনো একটা ভ্যালু যদি আপনি রিটার্ন করতে চান, তাহলে ওটা এখানে লিখবেন, সে ওই অনুযায়ী ক্যালকুলেশন করে আপনাকে পাঠিয়ে দেবে, ঠিক আছে। তো আমরা ফাংশন নিয়ে তো আমরা একটা প্রজেক্ট করছিলাম, সো আমাদের আইডিয়া আছে। এটা হচ্ছে পাস, এর আগেও আমরা করছি, ইফেও করছি, লুপেও করছি, ফাংশনেও আছে, ক্লাসেও আছে, ঠিক আছে। এগুলো নিয়ে আমরা কাজ করি নাই, এগুলো আমাদের দরকার হয় না, ঠিক আছে। তো আমরা রিকারশন নিয়ে আলোচনা করছিলাম, 2টা ক্লাস। তো আলটিমেটলি রিকারশনটা কিরকম, রিকারশন হচ্ছে নিজে নিজেই কল করে। যেমন ট্রাই রিকারশন, সে তার ব্লকের ভিতরে দেখেন ট্রাই রিকারশনকে সে কল করছে, যার কারণে এটাকে আমরা রিকারশন বলতেছি। রিকারশন একটা নাম, তাহলে রিকারশনের কাজ কি নিজে নিজেকে কল করে। কখনো আমি আসাদ করে ডাক দিব, কিন্তু সে দেয়, যার কারণে তার নাম হচ্ছে রিকারশন, ঠিক আছে। তো ল্যামডা আমি দেখাইছিলাম, আরেকবার দেখাই দিই। সেটা হচ্ছে ল্যামডাকে অ্যানোনিমাস ফাংশনও বলা হয়। অ্যানোনিমাস মানে কি, এর নির্দিষ্ট কোনো নাম নাই, এই যে ভিতরে আছে কি না এটা বোঝা মুশকিল। তো এই জন্য আমরা কি করব, যে ভ্যারিয়েবলটার ভিতরে আমরা অ্যানোনিমাস ফাংশনটা দিব, সেই ভ্যারিয়েবলকে বলতে হবে যে তুমি এই ভ্যালুটা তাকে নিয়ে যাও। তো দেখেন 5 দিয়ে পাঠাইছি, এটার ভিতরে আর্গুমেন্ট আছে একটা, আপনি চাইলে এখানে কমা দিয়ে আরেকটা আর্গুমেন্ট নিতে পারেন, তাহলে এখানে আর্গুমেন্ট আরেকটা বেড়ে যাবে। ওখানে ডেপ ছিল, এখানে ল্যামডা, আর কিচ্ছু না। তাহলে
রুলসটা হচ্ছে প্রথমে ল্যামডা আসবে, এরপরে এক্সপ্রেশন যাকে আমি আর্গুমেন্ট হিসেবে নিব, এরপরে এক্সপ্রেশন যে আমি যে আউটপুটটা আমি চাই, ল্যামডা যার ভিতর ভ্যালু যাবে, তারপর আমরা এখানে এটা শেষ করতেছি, এরপরে হচ্ছে এক্সপ্রেশন যে আমরা আউটপুটটা চাই। সেম ভাবে দেখেন আমি 5 আর 6 পাঠাইছি, তাহলে 5 আর 6 এই দুটোর ভিতরে যাবে, ল্যামডা আছে, এটাকে গুণ করে যেটা আউটপুট পাবো সেটাই হচ্ছে এক্স এর ভ্যালু। এতটুকু হলে হবে, এটা একটু পেঁচানো। গতদিন একটা ভিডিওতে দেখাইছি যে আপনি যখন মাই ফাংশনের কল 2 পাঠাচ্ছেন, এটা কিন্তু n এর ভ্যালু, আর ল্যামডার ভ্যালু কিন্তু আমরা এখনো কাজ হয় না, তাহলে ল্যামডাটা এখনো মাই ডাবলার এর ভিতরে চলে গেছে। মাই ডাবলারকে 11 যখন দিচ্ছি তখন a এর ভ্যালু হচ্ছে 11। তা আপনি যদি আরো কমা দিয়ে দেন তাহলে এখানে a এর জায়গায় আরো দিবেন, ওগুলাকে তখন এখানে কল করবেন। এটা আমি বুঝাইছিলাম। এর তো আমরা করেছি, এবার ক্লাস এন্ড অবজেক্ট নিয়ে কথা বলবো, তাহলে শেষ আছে। তো আমরা অলরেডি ক্লাস নিয়ে কথা বলছি। ক্লাস বানাইতে হয় কিভাবে? প্রথমে ক্লাস কিওয়ার্ডটা দিতে হবে, এরপর যে কোনো একটা নাম। এখানে ফাংশন থেকে একটু কম কি, এখানে ফার্স্ট ব্র্যাকেট লাগে, ঠিক আছে? তার মানে ফার্স্ট ব্র্যাকেট থাকলে আমরা কি বলবো, ওটা ক্লাসের পরে যে কোনো নাম, ওটাকে আমরা ক্লাস নেম বলতেছি। শুরুটা অবশ্যই বড় হাতে দিয়ে শুরু করলে ভালো, তাহলে আমরা ফাংশন এবং ক্লাসের মধ্যে একটা পার্থক্য ইনিশিয়ালি পাই। ক্লাসের ভিতরে যেগুলো থাকবে মানে ক্লাসের পরে যে নামটা ওটাই হচ্ছে ভ্যারিয়েবল। না না, এই যে ক্লাস কিওয়ার্ডটা আছে এটার ভিতরে যে নামটা সেটাই হচ্ছে ক্লাস নেম, আর এটার ভিতরে যেটা আছে এগুলোকে ভ্যারিয়েবল বলতে পারি, বাট ক্লাসের ভিতরে ভ্যারিয়েবলকে আমরা অন্য নামে চিনি। কি নামে? প্রপার্টিজ অথবা অ্যাট্রিবিউট, ঠিক আছে? তো স্যার প্র্যাকটিক্যালি কোশ্চেনের ধরনটা কেমন হবে সেটা একটু বুঝাই। এই যে ক্লাস কি জিনিস, ক্লাসটা একটা ডিফাইন করে দেখেন। কনস্ট্রাক্টর কি জিনিস বা ইনিট মেথড কি জিনিস। আপনাদের ফার্স্ট দিয়ে একটা কিছু মিস করতাম তো 7 থেকে 5 তারিখ 11 মাথায় আসছে যে 7 8 9 10 11 একেবারে সহজ কোশ্চেন দিছি। মানে পরীক্ষা 12 তারিখ স্যার। হ্যাঁ 12 তারিখ। একেবারে সহজ কোশ্চেন দিছি, যদি না পারেন তাহলে এখানে আমার ব্যর্থতা নাই। তুমি পারবা, তুমি 5 দিন আমাকে 5 দিনই আসবা। কেউ যদি বলতে পারে যে কোশ্চেন কঠিন হয়েছে, কতবার পাইলাম স্যার 6 আর 7 তারিখ তো 6 আর 7 তারিখ আমার পরীক্ষা, মানে 8 9 10 আর 4 দিন 5 দিন না। এর মধ্যে আবার আরেকটা ক্লাসও পাবেন। আরে এটা মানে কি জি ও আপনাদের সাথে নেক্সট মনে হয় শুধু 7 তারিখ ক্লাস আছে। আরে যদি খালি আচ্ছা ওদিন পরীক্ষা আছে আমার ক্লাস। পরীক্ষার পরে যদি আপনারা চান আলোচনা করতে, ক্লাস অবজেক্ট, ঠিক আছে, গ্রুপ পারি ফাংশন ক্লাস অবজেক্ট আর ইনহেরিটেন্স, ইনহেরিটেন্স আর হচ্ছে এই যে পলিমরফিজম করেন এভাবে। পলিমরফিজম ইজি, কিন্তু তারপরে দেই নাই, কারণ পলিমরফিজম আপনাদের লাগবে না ওইভাবে। তো এখন আমরা ইনিট মেথডটাকে দেখছিলাম যে ইনিট মেথড কি করে, ইনিশিয়ালাইজেশন করে আপনি যে ভ্যালুগুলোকে প্যারামিটারতে পাস করতেছেন সেটাকে। তো আমরা এই যে কিভাবে হচ্ছে একটা অবজেক্ট বানাই, সেটা হচ্ছে যে যে কোনো একটা ভ্যারিয়েবলের ভিতরে ওই ক্লাসের নামটা দিয়ে দিলে, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে দিয়ে দিলে ওটা আমরা কি বলি, একটা অবজেক্ট। তো অবজেক্টের ভিতরে যে ভ্যালুগুলো দিচ্ছি এই ভ্যালুগুলোকে ইনিশিয়ালাইজ করার জন্য ইনিট নামে একটা মেথড ইউজ করি, যেটা আমরা কি আছে ক্লাসের ভিতরে। এখন এখানে ফাংশন বাদ দিয়ে মেথড বলতেছি, কারণ ফাংশন এটা, বাট এটা ক্লাসের ভিতরে আছে, যার কারণে নামটা চেঞ্জ করে বলতেছি মেথড। তাহলে ইনিট মেথডে আমরা কি করতেছি, নেম আর এজটাকে পাঠিয়ে দিচ্ছি। তো এগুলো হচ্ছে আর্গুমেন্ট রিসিভ করতেছি, এগুলোকে আবার কি করতে হয়, ভিতরে গিয়ে সেলফ ডট নেম দিয়ে, মানে সেলফ ডট যে কোনো ভ্যারিয়েবল দিয়ে ওটার ভিতরে ভ্যালুগুলো অ্যাসাইন করতে হয়, যেন এই পিয়ন যে ভ্যালুটা পাঠাইছে সেটা যেন ইনিশিয়ালাইজ হয়, এবং পরে যখন সে খুঁজবে তখন যেন তাকে দিতে পারে। এই যে যেমন প্রিন্টের ভিতরে পিয়ন নেম দিচ্ছি, পাচ্ছে। str মেথড কি করে, str মেথডটা হচ্ছে যে এটা হলো অটো ফাংশন, মানে আপনি যদি ক্লাসকে কল করেন, এই যে ক্লাসকে কল করা হয়েছে, অটোমেটিক এই ইনিট মেথড এবং হচ্ছে str মেথড দুটাই কল হয়। দুটো কল হওয়ার পরে str মেথড কি করে, আপনাকে একটা ভ্যালু রিটার্ন করে রাখে, যে ভ্যালুটা আপনার অবজেক্টের ভিতরেই থাকে, যার কারণে পিয়নকে যদি আপনি প্রিন্ট করেন তাহলে যে এটা পাঠাইছেন সেটাকে আপনার আউটপুট হিসেবে দেখাবে। এই যে জন 36, যেহেতু আমরা এটাকে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে দেখাইছি, যার কারণে জন 36টাই আসতেছে। দেখেন ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমরা এটা দেখাইছি, ঠিক আছে?
তো অবজেক্ট তো বানানো জানি, এবার ভিতরে আমরা যদি কোনো একটা মেথড নিজেরা বানাই, তার মানে এটা কি ইউজার ডিফাইন্ড মেথড, আর এটা কি বিল্ড ইন মেথড। ইউজার ডিফাইন্ড মেথডকে যদি আমরা কল করতে চাই তাহলে অবজেক্ট ডট তারপরে হচ্ছে আমরা কি করব ফাংশনের নামটা বলে দেবো বা মেথডের নামটা, তাহলে কল হয়ে যাবে। এবার সেলফ প্যারামিটারটা আসলে কি করে, সেলফ প্যারামিটার না ইউজ করলেও আপনি এখানে যেই প্যারামিটারটা ইউজ করবেন সেটা সেলফ হিসেবে ইউজ করে, আবার এখানে যে প্যারামিটারটা ইউজ করছেন সেটাকেও সেলফ হিসেবে ইউজ করা যায়, যে মাই সিলি অবজেক্ট। তো এই মাই সিলি অবজেক্টটাই সেলফের কাজটা করে, এটাও সেলফের কাজটা করতেছে, ঠিক আছে। তো আমরা চাইলে মডিফাই করতে পারি, এরপর ডিলিট করতে পারি কোনো একটা হচ্ছে অবজেক্টকে, তারপর ডিলিট অবজেক্ট, এরপরে পাস কিওয়ার্ড দিয়ে আমরা পাস করে দিতে পারি। এইভাবে আমরা কি করতে পারি, একটা ক্লাস এবং অবজেক্ট নিয়ে কাজ করতে পারি। রোমান সাহেব তো আসলে না, তাহলে আলটিমেটলি ক্লাসটা কি, ক্লাস হচ্ছে সিম্পল একটা জিনিস যে কি করে অ্যাট্রিবিউটগুলোকে এক জায়গায় করে, ওই অ্যাট্রিবিউটগুলো কার ভিতরে থেকে, ক্লাসের ভিতরে, এবং এই অ্যাট্রিবিউট দিয়ে আমরা ইনিশিয়ালাইজও করতে পারি, যেমন ইনিট মেথডের মাধ্যমে ইনিশিয়ালাইজটা করতে পারি। ইনিশিয়ালাইজ করার পরে আমরা চাইলে ওটাকে যোগ বিয়োগ গুণ ভাগ অন্য যে কোনো কিছু করতে পারি, ওটার ভিতরে আরেকটা মেথড দিয়ে সেলফ ডট দিয়ে যে কোনো কাজ করতে পারি। এই যে কাজটা, এটুকুই হচ্ছে ক্লাস এবং অবজেক্টের কাজ। এই কাজটা যদি পারা যায় তাহলেই হচ্ছে আমাদের জন্য ওকে, ঠিক আছে। আমার মনে হয় এখানেই শেষ করি, আর ইনহেরিটেন্সটা বাকি থাকবে, ইনহেরিটেন্সটাও বুঝাই দেয়। ইনহেরিটেন্স কিছুই না, ইনহেরিট হচ্ছে যে আমার দুইটা ক্লাস আছে, একটা ক্লাস আর একটা ক্লাসকে কি করবে, ইনহেরিট করবে, মানে এক ক্লাসের প্রপার্টিজ আর এক ক্লাসে ইউজ করবে, সেটাকে বলতেছি আমরা ইনহেরিটেন্স। তো এই ইনহেরিটেন্স আবার তিন প্রকার। একটা উদাহরণ দেখাই, যে এখানে পার্সন একটা ক্লাস, আবার স্টুডেন্ট একটা ক্লাস। স্টুডেন্ট কি করছে, পার্সন ক্লাসকে ইনহেরিট করছে। কিভাবে বুঝলাম, এই যে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে এই নামটাই দিয়ে দিছে, যার কারণে প্রোগ্রামিং এর মাধ্যমে আমরা কি করতেছি, এর ভিতরে যা কিছু আছে সবকিছু আমরা কি করতে পারতেছি, স্টুডেন্টের ভিতরে অ্যাক্সেস করতে পারতেছি। যার কারণে এই যে প্রিন্ট নেম কথাটা আমরা এখানে করতে পারি, ইউজ করতে পারি। এরপরে আমরা এটার ভিতরে আবার সুপার কিওয়ার্ডটা ইউজ করছি। সুপার কিওয়ার্ড কি করে, আমাদের যে প্যারেন্ট ক্লাস আছে, মানে যে ক্লাসকে ইনহেরিট করছি তার যে কোনো মেথডকে কল করতে গেলে আমার সুপার ইউজারটা সুপার ডট মেথডটা ইউজ করা হয়, ঠিক আছে। এবং এটা শুধুমাত্র ইনিট মেথডের মধ্যেই ইউজ করে। এরপরে আমরা কি করতে পারি, এটা তো গেল হচ্ছে আমাদের কি জাস্ট সিম্পল ইনহেরিটেন্স। তা আমরা আরো ইনহেরিটেন্স করছি, হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স, মাল্টি লেভেল ইনহেরিটেন্স, এরপরে হচ্ছে আমরা আর কি মাল্টিপল ইনহেরিটেন্স, এই তিন ধরনের ইনহেরিটেন্স করছি। তো আমরা যদি আরো একটা ক্লাস বানাইতাম, তারপর কমা দিয়ে এখানে লিখতাম, তাহলে এটা মাল্টিপল হয়ে যেত। আর একই ক্লাসকে যদি দুই তিনজন মিলে ইনহেরিট করে তাহলে ওটা হলো হায়ারার্কিক্যাল, মানে ভাগ, ঠিক আছে। আর যদি মাল্টি লেভেল হয়, মানে একজন আরেকজনকে ইনহেরিট করতেছে, যেমন আপনি খালিদ সাহেবকে, আপনাকে হচ্ছে রোমান সাহেব, এভাবে যদি হচ্ছে লেভেল বাই লেভেল হয়, তখন আমরা বলবো এটা লেভেল ওয়াইজ ইনহেরিটেন্স, তাই না। তাহলে ওটা হলো মাল্টি লেভেল, আর একটা হলো মাল্টিপল, আর একটা হলো হায়ারার্কিক্যাল বা ভাই বোন। এই তো আপনার এই কোশ্চেন আসবে যে ইনহেরিটেন্স কি, সেটা বললেন, একটা উদাহরণ পারবেন না। এখন যদি বলা হয় যে মাল্টি লেভেল ইনহেরিটেন্স কি, আপনি একটা উদাহরণ দেন, পারবেন না। মাল্টিপল ইনহেরিটেন্স কি, একটা উদাহরণ দেন, পারবেন না। মাল্টিপল মানে কি, একই প্যারেন্টকে, মানে একজন মাল্টিপল প্যারেন্ট থাকতে পারে, তাই না, মানে একের বেশি তার প্যারেন্ট আছে, সেটা হলো মাল্টিপল ইনহেরিটেন্স। মাল্টি লেভেল হচ্ছে কি, একজন আরেকজনকে ইনহেরিট করা, মানে লেভেল ওয়াইজ ইনহেরিট করা। একটা উদাহরণ দিয়ে দিলেন, হয়ে গেল, ঠিক আছে। এরপরে যদি বলি যে হচ্ছে হায়ারার্কিক্যাল, তার মানে কি, একটা প্যারেন্টের অনেকগুলো চাইল্ড থাকে, শেষ। তো আশা করা যায় আপনারা পরীক্ষায় ভালো করবেন। আজকে অফিসিয়ালি ক্লাস শেষ পাইথনে, আপনাদের সাথে অফিসিয়ালি আজকে দেখা শেষ। যদি আপনাদের মনে হয় যে পরীক্ষা দেওয়ার পরে আপনারা আলোচনা করতে চান, তাহলে ক্লাস করানো যাবে, ঠিক আছে।